শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের পথে আন্দোলনকারী শিক্ষকরা, পুলিশের বাধা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে জানান শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে চলছে ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোট আগামীকাল। মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন এখনো পুরো নেভেনি, কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে শাহবাগে যাচ্ছেন আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে ৩ দফা থেকে সরে এসে ১ দফায় পরিণত হবে আন্দোলনটি, যা হবে শুধুমাত্র জাতীয়করণ বলে জানান শিক্ষকরা। সকালে শতাধিক শিক্ষকদের শহীদ মিনারে অবস্থান নিতে দেখা যায়। নতুন করে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে চতুর্থ দিনেও এমপিওভুক্ত শিক্ষকরা এসে যোগ দেন। কিছুক্ষণ আগে শাহবাগের দিকে রওনা দেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা জানান তারা প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে। তাদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এবং তাদের দাবিগুলো মেনে নেবে অন্তর্বর্তী সরকার। আর প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষকরা। গতকাল বিকালে মার্চ টু সচিবালয় অভিমুখে পদযাত্রা হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। এরপর রাতে শহীদ মিনারে আবারও অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। আজকের ভিতরে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা শাহবাগ ব্লক করব এবং আমাদের শিক্ষকরা সবাই এতে সম্মতি আছে। আমরা বেসরকারি শিক্ষকরা যেরকম পরিশ্রম করি, সরকারি শিক্ষকরা একই পরিশ্রম করে, কিন্তু তারা এই বেতনের সাথে কোথাও 40%, 45%, 60% পর্যন্ত বাড়ি ভাড়া পায়, যার কারণে তার 12,500 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা উন্নীত হয়। কিন্তু আমরা 12,500 টাকা 5,500 টাকাই পাই। এই 12,500 টাকা চলা কোনোভাবেই সম্ভব না। দর্শক, শিক্ষকদের কর্মসূচিতে আছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। সেখানের অবস্থা সরাসরি জানাচ্ছেন তিনি। দাউদ, আপনি এখন কোথায় আছেন? শিক্ষকরা এখন কোথায়? এই মুহূর্তে একদমই শাহবাগ থানার সামনে। আমরা কিছুক্ষণ আগে, মিনিট 10 আগেই কিন্তু এখানে যখন শিক্ষকরা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের মিছিল নিয়ে 3 দফা দাবিতে তাদের মিছিল নিয়ে তারা এখানটায় আসে এবং এখানে এসে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে এবং এখানে আমরা দেখছিলাম কিছুক্ষণের জন্য স্বাস্থ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু শিক্ষকদের, হাজারো শিক্ষকদের বাধার মুখে আসলে পুলিশের বাধা থেকে আসলে টিকে রাখতে পারে নাই। শিক্ষকরা কিন্তু পুলিশের ব্যারিকেড বেঁধে একদমই শাহবাগের মুখে যাচ্ছে। আমার পেছনে কিন্তু দেখবেন যে এখনো কিন্তু অনেক শিক্ষক দলে দলে কিন্তু শাহবাগে যাচ্ছে এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তারা শাহবাগে গিয়ে অবস্থান নিয়েছে। এরই মধ্যে কিন্তু শাহবাগ এবং আশেপাশে কয়েকটি সড়ক রয়েছে, সবগুলো জায়গা ব্লকেজ করে তারা কিন্তু তাদের কর্মসূচি পূর্ববর্তীতে সেটা কিন্তু পালন করছে এবং যান চলাচল কিন্তু একই সাথে বন্ধ হয়ে গিয়েছে। এবং আমরা এখানে দেখেছিলাম যে পুলিশের বেশ কিছু সদস্য তাদের সাথে কথা বলে শান্তি রাখার চেষ্টা করেছিল। এই শাহবাগ ছাড়ার সামনে কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদের কাছে রাখার চেষ্টা করতেছিল, কিন্তু শিক্ষকদের যে ক্ষোভ এবং তাদের যে স্রোতের মতো আসলে তাদের যে ঢল, দাউদ, আপনাকে ধন্যবাদ। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আন্দোলন সম্পর্কে জানালেন সহকর্মী দাউদ হাসান। 2 দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:20 দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বিশ্ব খাদ্য সংস্থার গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। 2 দিনের সফরে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়র সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলছে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। উৎসব মুখর পরিবেশে 5টি কেন্দ্রে 27,516 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন অনেকেই। আঙুলের কালি উঠে যাওয়া নিয়ে কয়েকজন অভিযোগ করলেও জাল ভোট দেওয়ার সুযোগ নেই বলে জানান উপাচার্য। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। নির্বাচন উপলক্ষে বাড়ানো হয়েছে শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা। বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ফার্স্ট টাইম আর আমরা ফার্স্ট ইয়ার যেহেতু একদম এসে মাত্র এরকম একটা পরিবেশ অনেক ভালো লাগতেছে। খুবই সুষ্ঠুভাবে ভোটটা দিয়েছি। এই যে আমি ভোট দিয়ে এসেছি কি দিয়ে এসেছি না সেটা দেখার উপায় নেই, কারণ কালিটা মুছে যাচ্ছে। অভিযোগ পাওয়া গেছে অলরেডি নাকি কাগজে সিল মারা ছিল, ব্যালটে সিল মারা ছিল। তো আমি এখনো সত্যতা জানি না, কেবল অভিযোগ শুনেছি। কালি নিয়ে যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে যে আসলে কালিটা আমাদের অর্নামেন্টাল। সবাই জানা যায় নির্বাচনে একটা কালি দিতে হয়, কিন্তু নির্বাচন কমিশন থেকে যে কালিটা দেওয়া হয় সেটা জার্মানি থেকে আনতে হয় এবং যে পরিমাণ কালি আনে বাকিগুলা ডেস্ট্রয় করে। বাংলাদেশের মার্কেটে এই ধরনের কোনো কালি পাবেন না। আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলছেন যে এই ধরনের কোনো কালি ব্যবহার করার কোনো ব্যবস্থা নেই, মার্কেটে সেই ধরনের কালি নেই। আমরা এই জায়গাটাকে কনসিডারেশনে নিয়ে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা করেছি এবং শিক্ষার্থীদের আইডি কার্ড, ছবিযুক্ত ভোটার তালিকা এবং যেই প্রার্থীদের প্রতিনিধি ওখানে আছে, এজেন্টরা আছে, এজেন্টরা সহ সার্টিফাই করার পরে তারপর একজন ভোট দিতে পারছে। চাকসু নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী নাজমুল সাদেকি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু, হল এবং হোস্টেল সংসদ নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে এবং অনেকটা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। কিন্তু শান্তিপূর্ণ বলতে কোনো ঝামেলা হচ্ছে না সেটা বলতে পারি, কিন্তু মানুষজন, শিক্ষার্থী, ভোটারদের উপস্থিতি সেটি কিন্তু খুব একটা বলা যায় না স্বস্তিদায়ক। কারণ এত বেশি শিক্ষার্থী এসে উপস্থিত হচ্ছে ভোট দেওয়ার জন্য, বলা যায় সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের লম্বা লাইন, এই যে লাইনটিটা কিন্তু পেছনের অংশ, ঠিক ভোট কখন কিন্তু সামনের দিকটাতে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আমরা এদিকে দেখিয়ে যাচ্ছে, লম্বা লাইন যতদূর দেখা যাবে একদম ভোট কক্ষের সামনে পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। এবং এই যে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন তারা কিন্তু এখনই এসে দাঁড়িয়েছেন তেমনটা কিন্তু নয়। কেউ 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার উপরেও কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজের ভোট দিবেন। এবং কথা বলেছিলাম আমার অনেকের সাথে, তারা বলছেন জীবনের প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন তারা, সেজন্য এক্সাইটেড, কিছুটার সময় অপেক্ষা করতে হলো, তারা সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন। এবং জানিয়ে রাখি কিছু অভিযোগ কিন্তু আছে, একদমই যে নেই তা নয়। কিছু প্রার্থী এবং কিছু ভোটার আমাদের কাছে অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি যেটা দিচ্ছে সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে মুছে যাচ্ছে। আবার সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না আসলে কারা ভোট দিচ্ছেন কিংবা দিতে পারেননি, এটা নিয়ে একটা অভিযোগ করেছেন। এবং ব্যবস্থাপনা নিয়ে কিছু বলেছেন, কিছু প্রার্থী বলেছে যে পানির ব্যবস্থা রাখা কিংবা আরও ছোটোখাটো যাতে সুন্দরভাবে লাইনে দাঁড়াতে পারে, সহজে ভোটটা যাতে দ্রুত নিতে পারে সে ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারতো। কিন্তু বিশেষজ্ঞরা প্রশাসন যেটা জানিয়েছে যেহেতু প্রথমবার মতো অনেকদিন পর হচ্ছে, এটি আসলে অপরাধ নয়, ভুল হতে পারে এবং তারা সেটা দ্রুত সংশোধন করে নিচ্ছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রাত 12টা থেকে 17 অক্টোবর পর্যন্ত ক্যাম্পাসের 200 গজের মধ্যে 3 দিনের জন্য মিছিল, সভা সমাবেশ ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ সকাল থেকে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2000 পুলিশ, 18 প্লাটুন র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বুথ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আগামীকাল ভোর 5টায় ব্যালট বাক্স ও ব্যালট সরবরাহ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংলাপে অংশ নেওয়া 33টি রাজনৈতিক দল জোটকে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ ও বাস্তবায়নের দিক নির্দেশনা পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ প্রণয়নে অংশগ্রহণকারী সব দলকে গতকাল মঙ্গলবার রাতে এটি পাঠিয়েছে ঐকমত্য কমিশন, যার ভিত্তিতে 17 অক্টোবর অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো পৃথক চিঠিতে দলগুলোকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়েছে। আরও জানাচ্ছেন নুরজাহান উইলি। আমাদের সামনে কোনো পথরেখা ছিল। সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপর গঠিত 5টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের জমা দেওয়া সুপারিশ পর্যালোচনা এবং চূড়ান্ত করার জন্য এবছরের 12ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল।
যারা এখানে উপস্থিত 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়। প্রথম পর্বের আলোচনায় 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে রাজনৈতিক ঐকমত্য হয়, যার কিছু কিছু সরকার এরই মধ্যে বাস্তবায়ন করেছে অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতানৈক্য ছিল। দ্বিতীয় পর্বের সংলাপে গুরুত্বপূর্ণ 19টি সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়। সেখানে 10টি বিষয়ে সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য হলেও বাকি ছিল 9টি বিষয় যেগুলোতে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত নেওয়া হয়। 16টি বিষয়ে 32টি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে 84 দফার জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বাকি 68টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট অফ ডিসেন্ট আছে সংবিধান সংশোধন, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন ও এর গঠন প্রক্রিয়া, আইনসভা গঠন, উচ্চকক্ষ গঠন ও এর দায়িত্ব এবং ভূমিকা, সংবিধানের 70 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, ন্যায়পাল নিয়োগ, সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নীতি দমন কমিশনের নিয়োগের মতো 16টি বিষয়। রাষ্ট্রীয় সংস্কারের 17টি বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রের ভাষা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, প্রধানমন্ত্রীর পদের বিধান, সংসদের স্থায়ী কমিটির সভাপতি, আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, বিচারকদের দলীয় আনুগত্য, গণহত্যা ও ভোট জালিয়াতি আর এর সাথে জড়িতদের বিরুদ্ধে কমিশন গঠন, রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে আইন, দুর্নীতি ও অর্থ পাচার রোধে আইন, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, জনপ্রতিনিধিদের সম্পদ ও আয় ব্যয়ের তথ্য প্রকাশ সহ আরও কয়েকটি বিষয়ে। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত সনদের পটভূমিতে ভাষাগত পরিবর্তন দেখা গেছে। চূড়ান্ত ভাষ্যের পটভূমিতে 1976-এ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বলে বলা হয়েছে। নতুন করে 1976 সাল বাদ দিয়ে লেখা হয়েছে 1978 সালে বহুদলীয় রাজনীতির পুনঃপ্রবর্তনের উদ্যোগের ফলে 1979 সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 2006 সালের প্রেক্ষাপট উল্লেখ করে আনা হয়েছে লগি বৈঠার ঘটনা ও 1/11 সরকার গঠনের কথা। তবে কোনো পরিবর্তন হয়নি জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামায়। সেখানে আছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। একই সাথে এই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করা হয়েছে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। মিরপুরের শিয়ালবাড়িতে লাগা আগুন এখনো পুরো নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। জনবহুল এলাকা থেকে দ্রুত শিল্প কারখানা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। আগুনের প্রায় 24 ঘন্টা পার হতে চললেও আজ সকালেও কেমিক্যাল গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসের কর্মীরা কাজে এলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ওই কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। আনোয়ার গার্মেন্টসের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও স্বজনরা ভিড় করছেন ঘটনাস্থলে। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। দর্শক, মিরপুরের শিয়ালবাড়ি থেকে আগুনের সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আগুন নেভানোর বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে? গার্মেন্টসের আগুন গতকালই নিয়ন্ত্রণে এসেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত এখান থেকে কোনো ক্যাজুয়ালিটি, কোনো আহত নিহত কেউ বের হয়নি, এটা তারা নিশ্চিত করেছেন। একটু আগেই উপদেষ্টা এসেছিলেন, তিনি বলেছেন যে এই বেআইনি গোডাউন নির্মাণে যারা জড়িত অথবা যারা এইভাবে ব্যবসা করছেন তাদের এইভাবে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়া তারা সেটা নেবেন। সেই ক্ষেত্রে এখন ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল তারা ঢোকার চেষ্টা করেছিলেন, তারা ভেতরে ঢুকতে গিয়েও তারা পারেনি। প্রাথমিকভাবে তারা গোডাউনের মূল গেটটি তারা ভেঙে ফেলেছেন এবং ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু প্রচণ্ড বিষাক্ত গ্যাস থাকার কারণে তারা ভেতরে ঢুকতে পারেনি।
একটু পরেই বুয়েটের বিশেষজ্ঞ দল আসবেন। আসলে এখানে কি পরিমাণ বিষাক্ত গ্যাস, কি গ্যাসটি রয়েছে যেটা মানব শরীরের জন্য ক্ষতিকর কিনা অথবা কি অবস্থায় আছে, এই সব কিছু জানানোর জন্য আসলে বুয়েটের বিশেষজ্ঞ দল আসবেন এবং তারা আসার পরেই এই গ্যাসটি কিভাবে এখান থেকে নির্গমন করা যায়, বের করে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় তারা করবেন, সেইভাবেই এখান থেকে তারা কাজ করবেন। এবং এখানে আমরা ফায়ার সার্ভিস এবং স্থানীয় এখনও কিন্তু সেই স্থানীয় স্বজনের যারা আছেন, বিশেষ করে গার্মেন্টসের নিহতের স্বজন আছেন এবং এখানে এসে আহাজারি করছেন, এখনও অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছেন। তাদের পরিবারের সংখ্যা গত রাত্রে ফায়ার সার্ভিস বলেছিলেন একটি সংখ্যা, কিন্তু তারও বেশি আজকে স্বজনদের দেখা গেছে। তারা বলছেন যে তাদের সঙ্গে এখনও তারা কোনো যোগাযোগ করতে পারেনি। প্রায় 20 থেকে 25 জন সংখ্যার মতো এখানে এসে সকাল থেকে আহাজারি করছিলেন এবং তারা বিভিন্ন মর্গেও গিয়েছিলেন, তারা মেডিকেলে গিয়েছেন, কথা বলেছেন, তারা কোনো কিছুই তারা এখন পর্যন্ত পায়নি। তো এখানে এসে এখন পর্যন্ত এই নিহত স্বজনের যারা আছেন, নিখোঁজ যারা আছেন, তাদেরকে না পাওয়াতে তারা খোঁজখবর রাখছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা এখনও উদ্ধার কাজ গার্মেন্টসে শেষ করতে পারলেও কেমিক্যাল গোডাউনের যেহেতু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, সেজন্য তারা এখানে অভিযানও করতে পারেনি। ভেতরে কি অবস্থায় আছে না আছে তারাও এখনও বলতে পারেননি। ভেতরে ঢোকার চেষ্টা করা, দরজাটি ভেঙে ফেলা হয়েছে কিন্তু ভেতরে তারা ঢুকতে পারেনি। এই খবরটুকুই আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিস। ধন্যবাদ মাহমুদ। মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুন সম্পর্কে জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও উপদেষ্টাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন 8 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সকালে প্রিজন ভ্যানে করে গ্রেফতার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির সহ সাবেক 10 মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি এলাহি চৌধুরী ছাড়াও সাবেক ও সংসদ সচিব সদস্য সহ মোট 45 জন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এখন। অবশেষে বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে আজ থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক হার। প্রায় 41% হারে নতুন মাশুল আরোপের ফলে চট্টগ্রাম বন্দরের ব্যয় অন্যান্য বন্দরের তুলনায় বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। বিষয়টি বিবেচনায় শুল্ক হার পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে নাজমুল সাদেকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয় সেগুলোর বিপরীতে নেওয়া মাশুল বুধবার থেকে বাড়ছে গড়ে প্রায় 41%। অবস্থাটা এমন, বন্দরে পণ্য স্টাফিং এখন $2.73। নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে $6.41। একইভাবে বর্তমান জাহাজের পাইলটের চার্জ $357.50 থাকলেও তা বেড়ে হচ্ছে $800। সবচেয়ে বেশি ট্যারিফ বেড়েছে কন্টেইনার পরিবহনে। গড়ে প্রতিটি 20 ফুট কন্টেইনারে বাড়তি মাশুল ধরা হয়েছে প্রায় $39। ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই, কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতায় আছি। ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে, আমরা বার্তা বাটারের রেট বাড়াইছি, এই পোর্ট বাড়াচ্ছে, তারপরে অবডক বাড়াচ্ছে, এখন শিপিং এজেন্টের প্রিন্সিপালও বাড়াবে, স্বাভাবিক। তো আলটিমেটলি এটা কারা হুইল উইথ দ্য সাফারার তো জনগণ। ব্যবসায়ীদের দাবি, যুক্তরাষ্ট্রের শুল্কারোপ সহ নানা কারণে এমনিতেই চাপে আছেন তারা। বন্দরে মাশুল বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে, বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান তাদের। আমাদের যদি ট্যারিফ বাড়ে, কষ্ট আরও বাড়ে যাবে। এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে, তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে, এতে জাতির ক্ষতি হবে। হঠাৎ করে যদি এত বেশি মূল্য বৃদ্ধি হয়, তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না। আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের উন্নয়ন ও সুবিধা বৃদ্ধির জন্য এই মাশুল বৃদ্ধি করা হয়েছে। আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমাদের পোর্ট লিমিট আগে যেখানে মাত্র 16 কিলোমিটার ছিল, এটা এখন 62 কিলোমিটার হয়েছে। পুরো এলাকাটাকে আমাদের বিভিন্ন মেনটেন্যান্সের আওতায় রাখতে হচ্ছে, ড্রেজিং করতে হচ্ছে। বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে। তো এই খরচগুলো সামাল দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ট্যারিফ বৃদ্ধির কোনো বিকল্প নাই। এর আগে 2007 ও 2008 সালে 5টি খাতে মাশুল বাড়ানো হয়েছিল। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।
বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে আইনের খসড়া অনুমোদনের জন্য শীঘ্রই উপদেষ্টা পরিষদে তোলা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ সচিবালয়ে তিনি আরও জানান, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার। জানি না ওনারা কি করবেন, কিন্তু আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চেয়ার আমরা কথা প্রসঙ্গ আলোচনা করি না। আন্তর্জাতিক যুদ্ধবিরতির শর্ত মেনে 4 ইসরায়েলের মরদেহ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। এছাড়া ইসরায়েল জানিয়েছে, গাজায় থাকা 28 জিম্মির মরদেহর শব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। হামাস জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামাস অস্ত্র সমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের বাধ্য করবে অস্ত্র ছেড়ে দিতে। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, জানান শিক্ষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট আগামীকাল। মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামের আগুন এখনো পুরো নেভেনি, কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।